হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার এক্স। বন্ধুরা, আজকের এই ভিডিও টপিক হলো ডাব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যে কোশ্চেন পেপার সলভ করছিলাম তার এটা 4 নম্বর পার্ট। এখানে কোশ্চেন নাম্বার 31 থেকে 40 পর্যন্ত আছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে শুধু কোশ্চেনের সাথে অপশন, তার সাথে আনসার নয়, তার সাথে এক্সপ্লেনেশনও আছে। যে বেসিক কনসেপ্ট দরকার সেই কনসেপ্টটুকু এখানে আমি প্রোভাইড করছি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে। তার আগে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, বেল বাটনটিকে প্রেস করো। চলো শুরু করা যাক। এক নম্বর কোশ্চেন আছে, দ্য এফ্লুয়েন্টস ফ্রম দ্য সেপটিক ট্যাঙ্ক আর ডিসচার্জ ইন্টু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সোক পিট। বলা হয়েছে এফ্লুয়েন্টস যেটা সেপটিক ট্যাঙ্কে থেকে ডিসচার্জ করা হয় সেটা কোথায় যায়, সেটা সোক পিটে নিয়ে যাওয়া হয়। এর সলিউশন আমরা দেখে নিই। A soak pit is covered porous walled chamber that allows water to slowly soak pit into the ground. সোক পিটটা একটা কভার্ড পোরাস চেম্বার থাকে, যেটা একটা আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট, অ্যালাউস ওয়াটার টু স্লোলি সোক ইনটু দ্য গ্রাউন্ড। সোক পিট একটা কভার এরিয়া, পোরাস মেটেরিয়াল দিয়ে তৈরি থাকে, পোরাস ওয়াল থাকে, ঠিক আছে, যেটার কাজ করে সেখান থেকে যেটা এফ্লুয়েন্টস থাকে সেটা গ্রাউন্ডে ডাইরেক্টলি চলে যেতে সোক করে সাহায্য করে। ইন সেপটিক ট্যাঙ্ক এফ্লুয়েন্টস ফ্রম ওয়াটার ক্লোজেট ইজ কালেক্টেড। ওয়াটার ক্লোজেট থেকে মানে বাথরুম থেকে, মানে আমাদের টয়লেট বাথরুম থেকে যেটা আমাদের এফ্লুয়েন্টস থাকে সেটা সেপটিক ট্যাঙ্কে কালেক্টেড হয়। তারপরে দ্য এফ্লুয়েন্টস হেয়ার গেটস ট্রিটেড বায়োলজিক্যালি and the treated water will then be connected to the soak pit. এফ্লুয়েন্সটা সেটা আমাদের বায়োলজিক্যালি ট্রিটমেন্ট করা হয়, আমাদের সেফটি ট্যাঙ্কে সিস্টেম করা থাকে, সেখান থেকে ডাইরেক্ট একদম সোক পিটে চলে যায়। দ্য ওয়েস্ট ওয়াটার ফ্রম দ্য বাথরুম কিচেন আর ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য সোক পিট। বাথরুমে যেটা ওয়েস্ট ওয়াটার থাকে আমাদের ওয়াটার ক্লোজ বাদ দিয়ে বা কিচেনের, সেগুলো ডাইরেক্টলি আমাদের সোক পিটের সাথে কানেক্টেড থাকে। এটা ছিল সোক পিট, মানে সোক পিট জিনিসটা কি এবং কোথায় কাজে লাগে, এবং তার সাথে আমরা জেনে গেলাম আমাদের সেফটি ট্যাঙ্ক কি। নেক্সট কোশ্চেন নাম্বার 32। এ হাইড্রোগ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ, চারটে অপশান আছে, এর আনসার আমরা দেখে নিই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেনফল ইন্টেন্সিটি অ্যান্ড টাইম। এক্সপ্লেনেশন, হাইড্রোগ্রাফ ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই এ বার চার্ট। এটা একটা বার চার্টের মাধ্যমে হাইড্রোগ্রাফকে বোঝানো হয়ে থাকে। হাইড্রোগ্রাফ ইজ গ্রাফিক্যালি প্লট অফ ডিসচার্জ অফ ন্যাচারাল সিস্টেম ফর রিভার ভার্সেস টাইম। হাইড্রোগ্রাফ যেটা সেটা বুঝলাম বার চার্ট, আর উল্টো একটা হাইড্রোগ্রাফটা জেনে নেওয়া দরকার, যেটা আমাদের কনফিউশন হয়ে থাকে। হাইড্রোগ্রাফ গ্রাফিক্যাল প্লট থাকে, ডিসচার্জ অফ ন্যাচারাল সিস্টেম রিভারের ন্যাচারাল সিস্টেম ডিসচার্জ সিস্টেম থাকে, ডিসচার্জ, তার সাথে টাইমের প্লট। কোশ্চেন নাম্বার 33। The drainage water intercepting the canal can be disposed of by passing the canal below the drainage. একটা ড্রেনেজ ওয়াটার যখন ইন্টারসেপ্ট করছে একটা ক্যানেলকে, ক্যান বি ডিসপোজড বাই পাসিং দ্য ক্যানেলটা যখন ড্রেনেজের তলা দিয়ে যায় সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলে, চারটে অপশান আছে, তার মধ্যে কোন আনসারটা হবে। তো এটাকে আমি একটু ভালোভাবে ডিসক্রাইব করার চেষ্টা করেছি, তোমরা একটু দেখবে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। যেটা কোশ্চেন পেলাম তার সুপার প্যাসেজ আর ক্যানেল সাইফন। এখানে বলা হয়েছে ক্যানেল বিলো দ্য ড্রেনেজ, মানে এখানে নিচে ক্যানেল থাকবে, এইভাবে সিস্টেমটা থাকে। যদি আমার এই রেড পেনটা ক্যানেল হয়ে থাকে আর ড্রেনেজ হয়ে থাকে, তাহলে ক্যানেল বিলো দ্য ড্রেনেজ এভাবে, ঠিক আছে। তো এটা এক্সপ্লেনেশন থেকে আমরা আরও কিছু জিনিস জানতে পারবো, সেটা দেখে নিই। টাইপস অফ ক্রস ড্রেনেজ ওয়ার্কস 3 টাইপের হয়ে থাকে। ক্রস ড্রেনেজ ওয়ার্ক ক্যারিং ক্যানেল ওভার দ্য ড্রেনের ওপর দিয়ে যখন ক্যানেল যাবে সেটাকে বলে অ্যাকুইডাক্ট অ্যান্ড সাইফোন অ্যাকুইডাক্ট। ক্রস ড্রেনেজ ওয়ার্ক ক্যারিং ড্রেনেজ ওভার দ্য ক্যানেল, ওর উল্টো, ড্রেনেজটা যখন ক্যানেলের ওপর দিয়ে যাবে, মানে যেটা আমরা দেখলাম সেটাকে সুপার প্যাসেজ আর ক্যানেল সাইফন, যেটা আমাদের আগে আনসারে হলো।
অপশন পয়েন্ট নাম্বার 3, ক্রস ড্রেনেজ ওয়ার্কস অ্যাডমিটিং ক্যানেল ওয়াটার ইনটু দ্য ক্যানেল, যেটা ক্রস করছে একবারই, সেটাকে বলছে লেভেল ক্রসিং অ্যান্ড ক্যানেল ইনলেটস, যেটা একই লেভেলে থাকে। ঠিক আছে, এটা আমাদের ছিল কোশ্চেন 33 আনসার এবং এক্সপ্লেনেশন। নেক্সট, অ্যাগ্রেডিং রিভার ইজ এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ সিল্টিং রিভার। অ্যাগ্রেডিং রিভার কি এবং সিল্টিং রিভার কি সেটা আমরা জাস্ট, দুটো হচ্ছে একই জিনিস। অ্যাগ্রেডিং রিভার মানে সিল্টিং রিভার, সিল্টিংয়ের কারণে অ্যাগ্রেডিং হয়ে থাকে, তাই ওই জন্য বলছে অ্যাগ্রেডিং রিভার ইজ এ সিল্টিং রিভার। এই এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই। Aggradation or alluviation. Alluviation is the term used in geology for the increased land elevation. এটা আমাদের জিওলজিতে ইউজ করা হয়ে থাকে, যেটার মানে হচ্ছে ল্যান্ড এলিভেশন ইনক্রিজ হওয়া, বেড়ে যাওয়া। টিপিক্যালি ইন রিভার সিস্টেম ডিউ টু দ্য ডিপোজিশন অফ সেডিমেন্ট, সেডিমেন্টেশন হওয়ার কারণে যে সব মানে ডিপোজিশন অফ সেডিমেন্ট, যেটা আমাদের নদী থেকে যেসব আমাদের পলি বালিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ডিপোজিট হয়ে পড়ে, সেডিমেন্ট হয়, তার কারণেই এই জিনিসটা হয়ে থাকে। এটা কখন হয়? যেখানে সাপ্লাই অফ সেডিমেন্ট the greater than the amount of material that system is able to transport, যেখানে ট্রান্সপোর্টেশনের থেকে সেডিমেন্টেশন বেশি হয় সেখানেই অ্যাগ্রেশন হয়ে থাকে, সেখানেই আমাদের ল্যান্ড এলিভেশন উঁচু হয়ে থাকে, নদীর গতিবেগ কমে যায়, সেই জায়গাটাকে বলা হয়ে থাকে ইনক্রিজ অ্যান্ড ল্যান্ড এলিভেশন অ্যাগ্রেডেশন। ঠিক আছে, তখনই অ্যাগ্রেডিং রিভার ইজ এ সিল্টিং রিভার, এই জিনিসটা আমাদের বলা হয়েছে কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, অরিজিনাল কস্ট অফ দ্য প্রপার্টি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা কি? অরিজিনাল কস্ট থেকে যখন আমরা প্রপার্টির ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেবো, সেটা আমাদের কী জিনিস? আগে তাহলে আমার জানতে হবে, আমাদের কোশ্চেনের আনসার হলো বুক ভ্যালু। এবার অরিজিনাল কস্ট মানে বুঝতে পারছি যেটা অরিজিনাল কস্ট হয়েছে, মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? ডেপ্রিসিয়েশন ইজ দ্য লস in value to a building over time due to age, wear and tear and deterioration. ঠিক আছে, তো সেটা মানে হচ্ছে ডেটোরিয়েশন, তো সেটা মানে হচ্ছে মানে একটা সারা বিল্ডিং ইউজেবল হওয়ার পর, মানে ইউজ হওয়ার পর সেটার জন্য, তার বয়সের জন্য, কত এজ হয়েছে, ওয়ের টেয়ার, বিল্ডিংয়ের বিভিন্ন কাজকর্মের পরে যে পরিমাণ তার লস হয়ে থাকে, সেটাকে ডেপ্রিসিয়েশন ভ্যালু হওয়া থাকে, ডেপ্রিসিয়েশন লস ভ্যালু অফ এ বিল্ডিং। সেটার মধ্যে আমাদের কি ইনক্লুড থাকবে, যেটা আমরা ওটার মধ্যে ইমপ্রুভমেন্টস করবো, বিল্ডিংয়ের ল্যান্ড ইমপ্রুভমেন্টস, তা ওটার সঙ্গে অ্যাড থাকবে কি আমাদের লাভ হয়েছে, ঠিক আছে, বা আমরা কি আরও এক্সট্রা করেছি, আইটেমস ইনসাইড দ্য প্রপার্টি, তার সঙ্গে ইনসাইডে যে প্রপার্টি সেটাও অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, মানে ল্যান্ড ইমপ্রুভমেন্টস ইনক্লুড করা যেতে পারে এবং ইনসাইড প্রপার্টি সেটা ইনক্লুড করে দেবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ভ্যালু। আশা করি বুঝে গেছো, অরিজিনাল কস্ট মানে ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে বুক ভ্যালু, যেটা আমরা নেট ভ্যালু পাবো সেটা হচ্ছে বুক ভ্যালু। Question number 36, approximate cost for water supply, that is option D, 1 to 2% of estimated cost of the building works। একটা বিল্ডিং ওয়ার্কসের যেটা টোটাল কস্ট হয়ে থাকে তার 1 to 2% বলা হয়ে থাকে আমাদের ওয়াটারের জন্য খরচা, ওয়াটার সাপ্লাইয়ের জন্য খরচা, অ্যাপ্রক্সিমেট কস্ট ফর ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, এটা নিয়ে ডেসক্রাইব করার কিছু নেই। কোশ্চেন নাম্বার 37, minimum compressive strength of burned clay brick is, option C is the right answer, 3.5 megapascal। মেগাপাস্কাল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্কসের আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ থেকে 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 10 মেগাপাস্কাল, তার থেকে কম হবে না। ফার্স্ট ক্লাস ব্রিক্স should not be less than 10 Newton per millimeter square। Question number 38, biological action is used in, option C is the right answer, trickling filters। বায়োলজিক্যাল আমাদের প্রসেসটা কোথায় আমাদের করা হয়েছে, জায়গাটা ট্রিকলিং ফিল্টার্স বলা হয়ে থাকে, TFS, শর্টলি TFS। ট্রিকলিং ফিল্টার্স আর ইউজ টু রিমুভ অর্গানিক ম্যাটার ফ্রম ওয়েস্ট ওয়াটার, এটা শর্টলি ট্রিকলিং ফিল্টার্স বলা হয়ে থাকে। Question number 39, blast furnace slag cement is used for, option D all of the above, সবগুলো মাস কংক্রিটিং, ড্যামস, ব্রিজ অ্যাবাটমেন্টস, রিটেনিং ওয়ালস। ঠিক আছে, তো আমাদের ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইউজ করা থেকে বিশেষ করে মাস কংক্রিটিংয়ের ক্ষেত্রে, সেটার আরও এক্সপ্লেনেশন আমরা দেখে নিই।
used in RMC, ready mix concrete plants, used for structures meant for water retaining such as retaining walls, rivers, etc. আমাদের রেডিমিক্স কংক্রিট ইউজ করা থাকে, রিটেনিং ওয়ালের জায়গায় ইউজ করা থাকে, রিভার্সের অ্যাবাটমেন্টে ইউজ করা থাকে, ব্রিজ অ্যাবাটমেন্টস ইউজড ইন মাস কংক্রিটিং ওয়ার্কস, যেখানে বড় বড় কংক্রিটিংয়ের কাজ হয়ে থাকে সেখানে হতে পারে হিউজ পরিমাণ কংক্রিটিং হয়, সাচ এস ড্যামসের হবে ফাউন্ডেশন উইচ রিকোয়ার লো হিট হাইড্রেশন, যেখানে কম পরিমাণ লো হিট হাইড্রেশন দরকার সেখানে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইউজ করা হয়ে থাকে। এটা ইন্টারভিউ একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। লো হিট অফ হাইড্রেশন কোথায় ইউজ করা থাকে, এটা হচ্ছে ড্যামস হবে মানে মাস কংক্রিটিং, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, দ্য ইউনিট ওয়েট অফ কংক্রিট ইজ টেকেন এজ, এখানে কনফিউশনাল একটা অপশন ছিল, অনেকে এটা ভুল করেছে আমরা জানি। তো কেউ 25 কিলোমিটার বা মিটার কেউ করেছে, কেউ 24 কিলোমিটার বা মিটার কেউ, কিন্তু এটার মধ্যে একটা বেশ বিশেষ জানার জিনিস আছে, সেটা হয়তো এখনও অনেকে জানে না। সেটা হচ্ছে মানে পিসিসির ইউনিট ওয়েট হয় 24 কিলোমিটার পার মিটার কিউ, আর আরসিসি হচ্ছে 25 কিলোমিটার পার মিটার কিউ। যেহেতু এখানে ওয়েট অফ কংক্রিট বলেছে, আরসিসি তো বলেনি, সেখানে রাইট আনসার হবে 24 কিলোমিটার পার মিটার কিউ। Concrete's unit weight is generally depends on the entrapped air and water cement ratio. কংক্রিটের ওয়েট জেনারেলি ডিপেন্ড করে যে ওর মধ্যে থাকা বায়ু, এন্ট্রাপ্ট এয়ার এবং ওয়াটার সিমেন্ট রেশিওর উপর ডিপেন্ড করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবে, একটা লাইক আমার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো, এমনি আরও অনেক ভিডিও দেখতে থাকো। জয় হিন্দ।